চট্টগ্রামে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সকালে পোলো গ্রাউন্ডে নির্বাচনী জনসভা সমাবেশ স্থলে জড়ো হচ্ছেন দলের নেতা কর্মীরা। প্রতিবেশী দেশের খবরদারি চায় না জামায়াত। উত্তরবঙ্গের 4 জেলায় সমাবেশে দলের আমির। জোটে লেবার পার্টি যোগ দেয় 11 দলীয় ঐক্য। জলাতঙ্ক ভ্যাকসিনের সংকট দেশ জুড়ে সপ্তাহখানেকের মধ্যেই শেষ হবে মজুর। দ্রুত ব্যবস্থা না নিলে রোগ ছড়িয়ে পড়ার শঙ্কা। গ্যাস সংকটে চরম ভোগান্তিতে কুমিল্লা সহ 3 জেলার 5 লাখের বেশি গ্রাহক। নিরুত্তর বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। এবং পরবর্তী সিরিজে জাতীয় দলে খেলার বিবেচনায় থাকবেন সাকিব আল হাসান, জানালো বিসিবি। বাংলাদেশের বদলে বিশ্বকাপের সুযোগ পেল স্কটল্যান্ড। স্বাগত এখন বাজারে। পুরো আয়োজন আপনাদের সঙ্গে আছি আমি সানিম রিধা। নির্বাচনী সমাবেশে যোগ দিতে চট্টগ্রামে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সকালে নির্বাচনী সমাবেশে চট্টগ্রামের পোলো গ্রাউন্ডে বক্তব্য দেবেন তিনি। ভোর থেকেই সমাবেশের স্থলে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়সাল করিম। ফয়সাল, জানাবেন যে তারেক রহমানের সমাবেশ ঘিরে নেতাকর্মীরা কি বলছেন? আমরা যেটি দেখছি যে একেবারে গতকাল সন্ধ্যা থেকে অনেক নেতাকর্মী কিন্তু চট্টগ্রামে এসছেন তারেক জিয়াকে দেখতে। বিশেষ করে আশপাশের যে উপজেলাগুলো আছে, পার্বত্য যে দুর্গম জেলাগুলো আছে, সেখান থেকে প্রচুর নেতাকর্মী গতকাল সন্ধ্যায় এখানে অবস্থান করছেন। অনেকে রাতে রওনা দিয়ে দীর্ঘ যাত্রার পর চট্টগ্রামে পোলো গ্রাউন্ড মাঠে এসে পৌঁছেছেন। এবং আমরা দেখছি একেবারে ভোর থেকে এই পোলো গ্রাউন্ড মাঠ এবং আশপাশের এলাকা নেতাকর্মীদের উপস্থিতিতে সরব হয়েছে এবং এখনও কিন্তু অনেকে প্রবেশ করছেন। ইতিমধ্যেই মাঠে কিন্তু অনেক নেতাকর্মী প্রবেশ করেছেন এবং তাদের মধ্যে বাঁধ ভাঙা উচ্ছ্বাস, যেহেতু 2 দশক পরে তারেক জিয়া চট্টগ্রামে এসছেন এবং দলীয় প্রধান হিসেবে এবার তার আগমন। সুতরাং এইবারে তার আগমনটা একেবারেই অন্যরকম। তারা বলছেন যে তারা নেতার বক্তব্য শুনতে এসেছেন, তার নেতার বক্তব্য থেকে অনেক প্রত্যাশা আছে, অনেক হিসেব নিকেশ তারা করবেন এবং দলীয় যে নেতাকর্মী তারা বলছেন যে আসলে এই আগমন তৃণমূলে যেমন নতুনভাবে তাদের মধ্যে জাগরণ ঘটাচ্ছে, তেমনি এই যে চট্টগ্রামের যে দীর্ঘদিনের রাজনীতি যে কিছুটা নুয়ে পড়েছিল গত 17 বছরের যেই দমনপীড়নে, সেটি আবার নতুন করে প্রাণ পাবে। এবং আমরা দেখছি যে দূর দূরান্ত থেকে অনেকেই আসছে এবং পুরো এলাকা আসলে পোলো গ্রাউন্ড মাঠ এবং আশপাশের এলাকা এক ধরনের উৎসবের আমেজ তৈরি হয়েছে। রঙিন উপস্থিতিতে নেতাকর্মীরা আসছেন এবং মঞ্চটি যেটি প্রস্তুত করা হয়েছে সেটি সামনেও কিন্তু অনেকেই ভিড় করছেন। 100 ফুট দৈর্ঘ্য এবং 60 ফুট প্রস্থের একটি বিশাল মঞ্চ প্রস্তুত করা হয়েছে এবং এই মঞ্চে আজকে সকাল 11:30টায় তারেক রহমানের বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এর আগে চট্টগ্রামের যে রেডিসন হোটেল, সেখানে তরুণদের সাথে একটি মত বিনিময় সভার অংশ নেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। এবং আমরা যতটুকু দেখেছি গতকাল থেকে যে আসলে তার আগমনের পর থেকে, অর্থাৎ চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে তিনি যখন নামলেন গতকাল সন্ধ্যায়, সেখান থেকে পুরো পথ জুড়ে একেবারে রেডিসন ব্লু পর্যন্ত যেখানে তিনি রাত্রি যাপন করেছেন, পুরো সড়ক জুড়েই আসলে নেতাকর্মীরা তাকে স্বাগত জানিয়েছে। এবং এই চট্টগ্রাম আসলে বিএনপির জন্য নানা কারণে ঐতিহাসিক এবং সেই কারণে আসলে তারেক জিয়ার এই ভাষণটি একেবারেই অন্যরকম একটি ভাষণ হতে পারে বলে আশা করছেন নেতাকর্মীরা। এবং যারা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ আছেন চট্টগ্রামে, তারা আশা করছেন যে এবার এই সমাবেশে 10 লক্ষ লোকের সমাগম হবে, সেই জন্য তারা প্রস্তুতিও নিয়েছেন। আমরা দেখেছি গত 1 সপ্তাহ ধরে এখানে যে মাঠ এবং স্টেজ সেটি যেমন সাজানো হয়েছে, তেমনি পোলো গ্রাউন্ডের বাইরে যে উপস্থিতি থাকবে সেই উপস্থিতি যাতে সমাবেশের যে বক্তব্য সেটি যাতে শুনতে পারে, সেজন্য 200টি মাইক এবং 10টি এলইডি স্ক্রিন নগরীর বিভিন্ন প্রান্তে কিন্তু বসানো হবে। এবং আমরা দেখছি যে আসলে ইতিমধ্যেই মাঠে অনেকে আসা শুরু করছেন। কিছুক্ষণের মধ্যেই মাঠের অর্ধেক অংশ পুড়ে যাবে যেটি বোঝা যাচ্ছে। এবং পুরো মাঠ জুড়ে আমরা দেখছি আইনশৃঙ্খলা বাহিনীর একেবারে সরব উপস্থিতি। বেশ কয়েক স্তরে নিরাপত্তা নেওয়া হয়েছে। পুলিশ, আনসার, বিজিবি ছাড়াও বিভিন্ন বাহিনীর লোকরা কিন্তু এখানে নিরাপত্তা দায়িত্বে আছেন। নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। তো সব মিলিয়ে আসলে
11:30টার যে ভাষণ সেটি শোনার জন্য নেতাকর্মীরা এখানে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সানি, চট্টগ্রামে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, সে খবরই জানাচ্ছিলেন সহকর্মী ফয়সাল করিম। এদিকে 20 বছরের বেশি সময় পর শনিবার রাতে চট্টগ্রামে আসেন তারেক রহমান। নির্বাচনী প্রচারণায় অংশ নিতে দলীয় প্রধান হিসেবে এবার পোলো গ্রাউন্ড মাঠে মহাসমাবেশে বক্তব্য রাখবেন তিনি। গেল রাতে নেতাকর্মীদের বাঁধ ভাঙা উচ্ছ্বাসের স্রোতে ঠেলে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে রেডিসন ব্লু হোটেলে আসেন তিনি। সকাল 11:30টায় সমাবেশে যোগ দেবেন তারেক রহমান। বিস্তারিত প্রতিবেদনে। হাত নেড়ে নেতাকর্মীদের উচ্ছ্বাসের জবাব দিচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী সেই আলোচিত বাস ঘিরে স্লোগান আর অভিবাদনের জোয়ার। ঢাকা থেকে তাকে বহনকারী বিমান শনিবার সন্ধ্যা 7:30টায় চট্টগ্রামে অবতরণ করে। সেখান থেকে দীর্ঘ ভিড় ঠেলে বাসে করে রাত 8:45টায় রেডিসন ব্লু হোটেলে পৌঁছান তিনি। রোববার সকালে নির্বাচনী জনসমাবেশে অংশ নেবেন তিনি। এর আগে সকালে জিয়া স্মৃতি জাদুঘর পরিদর্শন ও তরুণদের সাথে এক মতবিনিময়ে অংশ নেয়ার কথা রয়েছে তার। শুধু বিএনপি নেতা কর্মী না, সাধারণ মানুষও তারেক রহমানকে এক বছর দেখার জন্য ব্যাকুল হয়ে আছে। আমরা ঈদের মতো উৎসব নিয়ে আমরা দাঁড়িয়ে আছি এখনো রেডিসন ব্লুর সামনে। আমরা নেতাকে দেখবো। তারেক জি এখন এবার আসছে, আই কেন দেখা করি বললো স্যার। নেতাকর্মীরা জানান, বন্দর নগরীতে তারেক রহমানের আগমন তাদের নতুন স্বপ্ন দেখাচ্ছে। তাকে দেখতে নগরীর বিভিন্ন এলাকার পাশাপাশি দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন অনেকে। আমরা ওনার একটু দেখার জন্য অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়েছিলাম, দেখেছি অবশ্য। সব নেতারা এখানে আছেন। আজকে সৌভাগ্য হয়েছে আলহামদুলিল্লাহ, এবং আশা করি আগামী দেশ নায়ক তারেক রহমান উনি নির্বাচনে জয়যুক্ত হয়ে ভালোভাবে দেশ চালাতে পারবে। নেতাদের আশা, এবারের সমাবেশে অন্তত 10 লক্ষাধিক মানুষের সমাগম হবে। চট্টগ্রামের সমাবেশ শেষে রোববারই বিকেলে ফেনী ও কুমিল্লায় 2টি সমাবেশে যোগ দেবেন তারেক রহমান। পরে ঢাকা ফেরার পথে নারায়ণগঞ্জে সমাবেশ করবেন তিনি। এখন চট্টগ্রাম। মেট্রো রেলের রক্ষণাবেক্ষণ, পরিবহন খরচ সহ অন্যান্য বিষয় ব্যয়বহুল হয় বিএনপি ভবিষ্যতে মনোরেল পরিকল্পনা করছে, এতে খরচ কমে আসবে। শনিবার দুপুরে গুলশানে তরুণদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় আরও বলেন, উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন সহ সব খাতকে আমূল পরিবর্তনের পরিকল্পনা রয়েছে বিএনপির। সাব্বির রোজের প্রতিবেদন বিস্তারিত। আমাদের এলাকায় কোনো খেলার মাঠ নেই, যে 2-1টা আছে সেগুলো বন্ধ করে রাখে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ 11টি বিষয়ের ওপর 1 মিনিটের এমন রিল তৈরি করেছেন সারা দেশের 2500 প্রতিযোগী। আগামীর বাংলাদেশ নিয়ে জনগণের ভাবনার প্রস্তাবকে রাষ্ট্র গঠনের প্রক্রিয়ায় যুক্ত করার লক্ষ্যেই এই আয়োজন বিএনপির। রিল প্রতিযোগিতায় বিজয়ী 10 জনের সাথে শনিবার দুপুরে রাজধানীর গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন পার্কে মতবিনিময় করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সঙ্গে ছিলেন তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। ঘণ্টাব্যাপী আলোচনায় উঠে আসে শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন, নারী নিরাপত্তা, বেকারত্ব নিরসন, প্রবাসীদের জন্য সুযোগ সুবিধা বাড়ানো সহ দেশের কাঠামো পরিবর্তনের নানা বিষয়। গভর্নমেন্ট ফর্ম করলে আমরা এডুকেশন মিনিস্ট্রি, কালচারাল মিনিস্ট্রি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিনিস্ট্রি অ্যান্ড স্পোর্টস মিনিস্ট্রি, এই চারটাকে আমরা একটা টিম করে কাজ করবো। মোটামুটি 12 মাসের মধ্যে 10 মাস বাচ্চাদের তোমরা কাজ করে আপনি পড়ালেখাটাকে আমরা একটু ফান হিসাবে নিয়ে আসতে চাচ্ছি, ইজি করে আনতে চাচ্ছি। তরুণদের সঙ্গে আলোচনায় দেশের বিভিন্ন খাত নিয়ে বিএনপির পরিকল্পনা তুলে ধরেন তারেক রহমান। বললেন, মেট্রো রেল ব্যয়বহুল, তাই মনোরেল দিয়ে ঢাকার বিভিন্ন প্রান্তকে যুক্ত করার পরিকল্পনা আছে বিএনপির। ক্ষমতায় গেলে স্যাটেলাইট শহর গড়ে তোলার কথাও বলেন তারেক রহমান। আমরা যদি এই সিটিগুলোকে ঘিরে স্যাটেলাইট টাউন বানাতে হয়, তাহলে হবে কি, ওখানে খরচ যেহেতু কম হবে, ওখানে যেহেতু স্কুল ফ্যাসিলিটি, চিকিৎসা হেলথ ফ্যাসিলিটি, এগুলোও বিল্ড আপ করবো আমরা, সিকিউর ফ্যাসিলিটি যাওয়া যায়, খরচ কম হলে তখন আমরা ধরে নিতে পারি, যেটা আমরা দেখেছি পৃথিবীর অন্যান্য দেশে যারা এখন করেছে তারা ওই জায়গায় চলে যায়। দেশকে এগিয়ে নিতে দেশের সব নাগরিককে তাদের নিজ নিজ জায়গা থেকে অবদান রাখার আহ্বান জানান তারেক রহমান। আমরা এই জিনিসটাকে একটু অর্গানাইজ করতে চাইছি। সাব্বির রোজ, এখন ঢাকা। চাঁদাবাজির শেকড় উপড়ে ফেলে ইনসাফের ভিত্তিতে দেশ পরিচালনার প্রতিশ্রুতি দিলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার বগুড়ায় নির্বাচনী সমাবেশের পর গাইবান্ধার পলাশবাড়িতে জামায়াত আমির হুঁশিয়ারি দেন, প্রতিবেশী দেশের কোনো খবরদারি দেখতে চায় না জামায়াত।
পরে সিরাজগঞ্জ ও পাবনায় জনসভায় জামায়াতের আমির বলেন, নারীদের জন্য শতভাগ নিরাপত্তা ও কাজের পরিবেশ নিশ্চিত করা হবে। হাসিব বিল্লার প্রতিবেদন। শনিবার সন্ধ্যা পাবনা এডওয়ার্ড কলেজ মাঠে জামাতে ইসলামীর নির্বাচনী জনসভায় কর্মী সমর্থকদের ঢল। দলের প্রার্থীকে পরিচয় করিয়ে দেন জামাত আমির। জনসভায় দলের আমির বলেন, পাবনার সন্তান মতিউর রহমান নিজামীকে ঠান্ডা মাথায় হত্যা করেছে আওয়ামী লীগ। ১৫ বছরে মজলুম থেকেও বিএনপি শিক্ষা নেয়নি বলেও জানান তিনি। ৬ তারিখ থেকে অনেকে কপাল কিসমত বানানোতে লেগে গেলেন, হালাল নয় হারাম পথে, মানুষকে কষ্ট দিয়ে, মানুষের কাছ থেকে জোর করে চাঁদা আদায় করে, আবার কি কি জানি কোন কোন জায়গা দখল করে। ওই দখলের জায়গাগুলোর নাম বললে অনেকে আবার গুসা করে। জায়গা দখলে রাখবে কিন্তু নাম বললে গুসা করবে। আমি দখল করেছি, তা আপনি আমার নাম বলবেন কেন? সম্মানিত ভাইয়েরা, এটা ভালো লক্ষণ নয়। 15.5 বছরের দুঃখ দিকে আপনি যে মজলুম হলেন, নির্যাতিত হলেন, এখান থেকে শিক্ষা আপনি কি নিলেন? কেন আপনি মজলুম হয়ে এখন জালিমের ভূমিকায় অবতীর্ণ হবেন? এর আগে সিরাজগঞ্জ সদরের ইসলামিয়া কলেজ মাঠ ও উল্লাপাড়ায় নির্বাচনী জনসভায় ডাক্তার শফিকুর রহমান বলেন, বাংলাদেশকে আর চোরাবালিতে হারিয়ে যেতে দেওয়া হবে না। নারীদের জন্য শতভাগ নিরাপত্তা ও কাজের পরিবেশ নিশ্চিত করার আশ্বাস দেন তিনি। বগুড়ার আলফাতুন্নেসা খেলার মাঠ ও শেরপুরে 2টি জনসভায় অংশ নিয়ে জামাত আমির বলেন, চাঁদাবাজদের শেকড় কেটে ফেলা হবে। এ সময় বগুড়ার 7টি আসনে জামাতের প্রার্থীদের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন জামাত আমির। দুর্নীতি আমরা করব না এবং দুর্নীতি আমরা সহ্য করব না। আমাদের অঙ্গীকার প্রস্তুত, বাংলাদেশের 56,000 বর্গমাইলের মাটির উপরে কাউকে চাঁদাবাজি করতে দেওয়া হবে না। আমাদের অঙ্গীকার স্পষ্ট, আর মামলাবাজির জালে জড়িয়ে মানুষকে হয়রানি করতে দেওয়া হবে না। এর আগে সকালে গাইবান্ধার পলাশবাড়িতে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে জামাত আমির হুঁশিয়ারি দেন, বাংলাদেশের উপর কোনো খবরদারি মেনে নেওয়া হবে না। আমরা প্রতিবেশীদেরকে আমাদের প্রতিবেশী হিসাবে দেখতে চাই। আমরা কারো উপর খবরদারি করতে চাই না, আর কেউ এসে 56,000 বাংলাদেশের উপর খবরদারি করুক তাও দেখতে চাই না। আমাদের কথা একদম পরিষ্কার। 54 বছর যেই শাসন, যেই রাজনৈতিক ব্যবস্থা, যে বন্দোবস্ত দেশবাসীকে ফেসিবাদ উপহার দিয়েছে, এই শাসনও আমরা আর দেখতে চাই না। জামাত আমিরের এই 2 দিনের যে উত্তরবঙ্গ সফরে প্রায় 8 জেলায় প্রায় 11টি জনসভা করেছেন এবং প্রতিটি জনসভায় জামাত আমির বলছেন এই উত্তরবঙ্গকে কৃষি এবং শিল্পের রাজধানী হিসেবে গড়ে তুলবেন। জামাত আমিরের উত্তরাঞ্চল সফরের শেষ দিনের কর্মসূচি শুরু হয় পীরগঞ্জ থেকে, যেখানে শুয়ে আছেন জুলাই গণঅভ্যুত্থানের প্রতীক শহীদ আবু সাইদ। বন্দুকের সামনে বুক পেতে দেয়া এই বীরের মাগফিরাত কামনায় দোয়া করেন ডাক্তার শফিকুর রহমান সহ 10 দলের শীর্ষ নেতারা। আবু সাইদের দেখানো পথে বৈষম্যমুক্ত মানবিক রাষ্ট্র গঠন করার আশা করেন জামাত আমির। হাসিব বিল্লাহ, এখন পাবনা। জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন নির্বাচনী জোটে যোগ দিয়েছে লেবার পার্টি। এতে করে 10 দলীয় জোট পরিণত হলো 11 দলীয় ঐক্য জোটে। লেবার পার্টি জানিয়েছে, কোনো আসন না পেলেও জোটবদ্ধ হয়ে কাজ করবে দলটি। এদিকে এনআইডি ও বিকাশ নম্বর খবর ছড়িয়ে নির্বাচনী পরিবেশ নষ্ট করছে একটি দল, এমন অভিযোগ করেছে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান এটিএম মাসুম। শনিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তিনি। বলেন, জামায়াতকে নিয়ে একটি দলের শীর্ষ নেতার বক্তব্য আপত্তিজনক। অপপ্রচার করে 11 দলীয় নির্বাচনী জোটের নেতাদের ওজন কমানোর চেষ্টা করে কোনো লাভ নেই। এদিকে নির্বাচনী ঐক্য যোগ দিয়ে লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান বলেন, দীর্ঘ 17 বছর পর যাদের সাথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করছি, 5 আগস্টের পর তাদের মাঝে ফ্যাসিবাদী আচরণ দেখতে পেয়েছি। এই জোট নিছক নির্বাচনী জোট নয়, বরং 5 আগস্টের পর সুন্দর বাংলাদেশ গড়ার প্রচেষ্টা। তো আজকে কি উদ্দেশ্যে আপনাদেরকে এখানে আমরা সকলে মিলে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করে আজকে এই 10 দলের সাথে আরেকটি দল বাংলাদেশ লেবার পার্টি একাত্ম হয়ে আগামী নির্বাচনে ভূমিকা পালন করবেন। আজকে এই জোটের সাথে আমরা এমনই একটা সময় যুক্ত হয়েছি যখন আমাদের আনুষ্ঠানিকভাবে কোনো আসন দেওয়ার কোনো সুযোগ নেই। আমরা চাই
যে আগামীর যে পরিবর্তন, সেই পরিবর্তন হোক ইনসাফের বাংলাদেশ। গণতন্ত্রের সকল আন্দোলন সংগ্রাম এবং সর্বশেষ 24 জুলাই গণ অভ্যুত্থানে নারীর অংশগ্রহণ ছিল অভাবনীয়। সোচ্চার নারীর কারণেই সফলতা অর্জিত হয়েছে সকল ক্ষেত্রে। অধিকার বাস্তবায়নের পাশাপাশি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে উপকূলীয় নারীর রয়েছে অংশগ্রহণের প্রত্যাশা ও গুরুত্বপূর্ণ ভাবনা। নিসার উদ্দিন বাবুর ক্যামেরায় জসিম পারভেজের প্রতিবেদন। প্রায় 150 বছরের গৌরবের ইতিহাসের ধারক আধুনিক পটুয়াখালী 3221 বর্গ কিলোমিটার আয়তনের এই জেলা নারী অগ্রগতির সঙ্গে পরিণত হয়েছে পর্যটন ও বাণিজ্যিক শহরে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল এবং স্বতন্ত্র 24 জন বৈধ প্রার্থী নির্বাচনমুখী হয়ে উঠেছে। ষাটোর্ধ্ব কোহিনুর বেগম আর্থিক সংকটে জীবন কেটে যাচ্ছে কোনো রকমে। যোগ্য নেতা ও সরকার নির্বাচনে ভোট ভাবনায় কোহিনুরদেরও রয়েছে ভিন্নতা। আমাকে যে সাহায্য সহযোগিতা করবে এই ধরনের সরকার আমরা চাই। এই ব্যালট পেপার দেখিয়া পছন্দ হইলে যেটা পছন্দ হইবে দিতে। 26 নির্বাচন নিয়ে অনেক উচ্ছ্বাস থাকলেও কৃষিবান্ধব সরকার গঠন, সম্পদে নারীর অধিকার নিশ্চিত এবং দুর্যোগাক্রান্ত উপকূল সুরক্ষার দাবি জোরালো হয়ে উঠেছে। একই সঙ্গে নারী উদ্যোক্তাদের স্বার্থ রক্ষায় যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে নারী বান্ধব সরকার গঠনের সুর উঠিয়েছে নারী ভোটাররা। নারী বান্ধব সরকার চাই, জানি মহিলা আমাদের এই যে জমি জমা আছে ভাইরা দেয় না, ধানের দাম পাই না, এটা যে আমরা পাই। কৃষির লেগে যারা ভালো করবে তারই আমরা ভোট দেব। চাকরি সুবিধা এবং বাণিজ্যিক ক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিতে নারীবান্ধব ভোট কেন্দ্র স্থাপন, ভোট প্রদানে সচেতনতার পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতের দাবিও ভোটারদের। নারীদের উদ্বুদ্ধকরণের জন্য আমরা ইউনিয়ন পর্যায়ে উঠান বৈঠকের ব্যবস্থা করেছি এবং আমরা ওয়ার্ডে পৌরসভার মধ্যে ওয়ার্ডে আমরা সচেতনতামূলক ব্যবস্থা নিচ্ছি। মেয়েদেরকে আধুনিক উপযোগী মানে সময় উপযোগী করে যে সাপোর্টটা দেওয়া দরকার, নির্বাচিত সরকারের কাছে সেই প্রত্যাশা তো আমার থাকবেই। জেলায় 4টি সংসদীয় আসনে 15,09,589 ভোটারের মধ্যে নারী ভোটার 7,47,585 জন। নির্বাচনে মুখ্য ভূমিকায় রয়েছেন এই নারী ভোটাররাই। এখন পটুয়াখালী। স্বাধীনতার পর থেকে 12টি সাধারণ নির্বাচন হয়েছে বাংলাদেশে, কিন্তু সেসব নির্বাচনে প্রবাসীরা ভোটই দিতে পারেনি, যদিও তখনকার সব দলের প্রতিশ্রুতি ছিল তাদের ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করার। তবে এবারই ইতিহাসের নতুন অধ্যায়ের শুরু। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশ থেকে ভোট দিচ্ছেন প্রবাসীরা। তাদের ভোটটি যথাযথভাবে গণনা হবে এমনটাই প্রত্যাশা। মালয়েশিয়া থেকে শাহরিয়ার তারেকের প্রতিবেদন। পোস্টাল ব্যালটের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন বিভিন্ন দেশ থেকে নিবন্ধন করা 7 লাখের বেশি প্রবাসী, যাদের মধ্যে আছেন এশিয়ার দেশ মালয়েশিয়ার ভোটাররাও। গেল 21 জানুয়ারি থেকে পছন্দের প্রার্থীদের ভোট দিচ্ছেন দেশটিতে থাকা প্রবাসীরা। দেশটিতে কর্মরত অনেক প্রবাসী আছেন যারা জীবনের প্রথম ভোট দিচ্ছেন। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখার দাবি তাদের। এই প্রথম আমি আমার ভোট প্রবাস থেকে দিতে পেরে আনন্দিত এবং উচ্ছ্বাসিত। আমি অনুরোধ করব আমাদের ভোট যেন যথাযথভাবে গণনা করা হয়। প্রবাস থেকে আমরা এই প্রথম ভোট দিলাম, এটা আমাদের জন্য খুবই আনন্দের একটা বিষয়। প্রবাস থেকে ভোট দিতে গিয়ে আমাদের কোনো সমস্যা হয় নাই, আমাদের নিজ ঠিকানায় আমাদের পোস্টাল ব্যালটে এসে পৌঁছেছে। পোস্টাল ব্যালটে ইতিহাসের নতুন অধ্যায়ের অংশ হতে চেয়েও প্রযুক্তিগত জটিলতায় নিবন্ধন করতে পারেননি অনেকেই। আমার খুব ইচ্ছা ছিল ভোট দেওয়ার, আমার এনআইডি কার্ডের ছবি নেয় না, এই জন্য ভোট দিতে পারি নাই। বাংলাদেশ নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী নির্বাচনে ভোট দিতে মালয়েশিয়ায় পোস্টাল বিডি অ্যাপে নিবন্ধন করেছেন 84,292 জন প্রবাসী। বিশ্লেষকদের মতে এই উদ্যোগ প্রবাসীদের রাজনৈতিক অন্তর্ভুক্তি বাড়াবে এবং গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে। শাহরিয়ার তারেক, এখন মালয়েশিয়া। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভাসমান দোকান থেকে চাঁদাবাজির প্রতিবাদ ও বিচারের দাবিতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে ডাকসু সদস্য ও সাধারণ শিক্ষার্থীরা। শনিবার মধ্যরাতে হলপাড়া থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন হল প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখেন ছাত্রনেতারা। তাদের অভিযোগ, চাঁদাবাজরা ক্যাম্পাসে বহিরাগতদের মাধ্যমে সন্ত্রাস ও চাঁদাবাজির পরিবেশ তৈরি করেছে। অনতিবিলম্বে চিহ্নিত চাঁদাবাজদের তাদের নিজ নিজ দল থেকে বহিষ্কার ও বিচারের দাবি জানান তারা। আজ সকালে চাঁদাবাজ মুক্ত ক্যাম্পাসের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি ঘোষণা করা হয় বিক্ষোভ সমাবেশ থেকে। এদিকে পাল্টা কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রদল ও ছাত্রশক্তিও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জুলাই পরবর্তী সময়ে আর কখনোই ক্যাম্পাসে চাঁদাবাজি মেনে নেবে না। কোনো ফুটকাট হকারের মাধ্যমে ক্যাম্পাসে চাঁদাবাজি চলবে না। এই চাঁদাবাজিরা টিএসসিতে চাঁদাবাজি করে, সেন্ট্রাল লাইব্রেরির সামনে নিউ মার্কেট বানিয়ে চাঁদাবাজি করে, নীলক্ষেতে চাঁদাবাজি করে এবং মেট্রো রেলের নিচে দোকান বসিয়ে চাঁদাবাজি করে। আমরা বারবার করে হুঁশিয়ারি করে বলে দিয়েছি যে ক্যাম্পাসে 5 আগস্ট পরবর্তী সময়ে আর কোনো চাঁদাবাজের ঠিকানা হবে না। সারা দেশে জলাতঙ্ক ভ্যাকসিনের সংকট দেখা দিয়েছে। রাজধানীর মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে প্রতিদিন 1000-এর বেশি মানুষ আসছেন ভ্যাকসিন নিতে। হাসপাতালের পরিচালক বলছেন, টিকার যে মজুদ আছে তাতে আর সপ্তাহখানেক চালাতে পারবেন তারা। বেসরকারিভাবেও পাওয়া যাচ্ছে না বেশিরভাগ জেলায়। এ অবস্থায় রোগটি ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখছেন বিশেষজ্ঞরা। হাসান আল মাহমুদের প্রতিবেদন। মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালের এই দীর্ঘ সারি জলাতঙ্ক ভ্যাকসিনের। দেশের বিভিন্ন প্রান্তে সরকারি হাসপাতালে ভ্যাকসিন সরবরাহ বন্ধ থাকায় ভিড় বাড়ছে এখানে। 100 শয্যার এই হাসপাতালটিতে প্রতিদিন অন্তত 1500 রোগী আসছেন ভ্যাকসিন নিতে। টিকা সেন্টারে রেজিস্ট্রেশন করতেই লেগে যায় অন্তত 3 ঘন্টা। এরপর ফের লাইনে দাঁড়াতে হয় টিকার জন্য। সব মিলে অন্তত 4 ঘন্টার ধকল পোহাতে হয় এ সেবা নিতে। এখানে টিকা নিতে আসা অধিকাংশ রোগী প্রাণীর কামড় কিংবা আঁচড়ের শিকার। আমাকে আমার বিড়াল খামচি দিচ্ছে। এখানে 2.5 ঘন্টা হয়েছে আমি এখানে এসেছি। 7 নম্বর সিরিয়ালে এন্ট্রি করাইছি, 2 ঘন্টা দাঁড়ায় থাকার পরে আবার এই সিরিয়ালে এসে দাঁড়াইছি, এখনো সিরিয়াল পাইনি। দেশের অধিকাংশ জেলার সরকারি হাসপাতালে মিলছে না জলাতঙ্কের টিকা, তাই বাধ্য হয়ে অনেকেই আসছেন ঢাকার সংক্রামক ব্যাধি হাসপাতালে। এই রোগীদের অধিকাংশই বেওয়ারিশ কুকুরের আক্রমণের শিকার। গলিতে কতগুলি কুকুর ছিল, দৌড়ায় আসা এই যে এখানে কামড় দিয়ে দিচ্ছে। পুরো মানিকগঞ্জ শহরে ঘুরেছি বড় বড় ফার্মেসিতে, তো ওখানেও সাপ্লাই নাই। পরে অবশেষে তো প্রবলেম, পরে চিন্তা ভাবনা করলাম যে এখন আমি হয়তো মহাখালী নিয়ে যেতে পারি। আমি ঢাকা মেডিকেল গেছিলাম, ওইখান থেকে 2টা দেওয়ার পর আবার এখানে পাঠাইছে, বলছে 7-11 এখানে দিতে হবে। পটুয়াখালী সদর হাসপাতালে আমি 1 ডোজ দিয়েছি, দেওয়ার পর ওখান থেকে আমি আসছি। কোনো প্রাণীর কামড়ে ক্ষত গভীর হলে বা রক্ত বের হলে দরকার ইমিউনোগ্লোবুলিন ভ্যাকসিন। কিন্তু গেল 6 মাস ধরে বন্ধ এ ওষুধের সরকারি সাপ্লাই। রক্ত বের না হলে র্যাবিস ভ্যাকসিনই যথেষ্ট। তবে ঢাকার সংক্রামক ব্যাধি হাসপাতালে র্যাবিস ভ্যাকসিনের মজুদ আছে আর মাত্র 1 সপ্তাহের। আমাদের এখানে সাপ্লাই আছে, আমাদের ভ্যাকসিনটা আছে, কিন্তু আমাদের ইমিউনোগ্লোবুলিনটা গত 6 মাস যাবত আমরা সাপ্লাইটা পাচ্ছি না। এই জন্য আমরা জানিয়েছি এবং ওনারা ব্যবস্থা নিচ্ছেন। এত পেশেন্ট আমাদের যে জনবল আছে সেটা দিয়ে আমাদের একটু হিমশিম খাচ্ছি। এখন পর্যন্ত 2টি ওষুধ কোম্পানি দেশের সরকারি ও বেসরকারি পর্যায়ে এ ভ্যাকসিনের উৎপাদন করছে। তবে কাঁচামাল আমদানি সহ নানা সংকটের দাবি তাদের। অন্যদিকে সরকারও কিনতে চাইছে না বলে অভিযোগ রয়েছে। এ অবস্থায় কোনো কারণে এ টিকা দেয়া না গেলে মারাত্মক ঝুঁকির মধ্যে পড়বে দেশের অসংখ্য মানুষ। কেউ যদি রেবিসে আক্রান্ত হয় তার মৃত্যু কিন্তু অবধারিত। সেই জন্য এটা যদি এরকম আপনার দেখা যায় যে কোনো জায়গায় রেবিস ভ্যাকসিনের আপনার স্বল্পতা তৈরি হয়, এটা যে কোনো উপায়ই হোক না কেন এটাকে আপনার দ্রুত সমাধান করা উচিত। এ অবস্থায় দ্রুত সংকট কাটিয়ে সরবরাহ স্বাভাবিক করার আহ্বান ভুক্তভোগী সহ সংশ্লিষ্টদের। হাসান আল মাহমুদ, এখন, ঢাকা। কুমিল্লায় চরম জ্বালানি সংকট, ফলে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের 5 লক্ষাধিক গ্রাহক। তবে চলমান এই সংকট নিরসনে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষের কাছে নেই সুনির্দিষ্ট কোনো সমাধান। কামরুল হাসানের ক্যামেরায় মাসুদ আলমের প্রতিবেদন। ভোর থেকে রাত চুলার সামনে অপেক্ষা, কখন আসবে গ্যাস। কুমিল্লা নগরী থেকে গ্রাম একই চিত্র। পাইপলাইনে গ্যাসের চাপ নেই, আবার বাজারে সিলিন্ডার গ্যাসও মিলছে না পর্যাপ্ত। কোথাও মিললেও দাম নাগালের বাহিরে। জ্বালানি সংকটে উপায় না পেয়ে মাটির চুলায় কাজ করতে হচ্ছে গৃহিণীদের। 5 সদস্যের পরিবারের খাবার জোগাতে বাড়ির আঙ্গিনায় রান্না করছেন রোকেয়া বেগম। দুম্মা কি অবস্থা, লারকি ধরাইতে পারতাছি না,
ডেক পাতিল ধুতে কত কষ্ট, আগুন ধরাইতে কত কষ্ট। রেগুলার গ্যাসটা পাই তাইলে আমরা কিছু, আমরা তো রেগুলার বিল দিয়ে যাইতেছি, পরশু দিন বিল দিয়ে, কালকে বিল দিয়েছি বাকরাবাদের, কিন্তু গ্যাসের কোনো খবর নাই। আমরা যা গ্যাস আমরা না পাক করে আমরা গ্যাসের বিল দিতেছি, আমরা লার্কিতে কষ্ট করে আমরা পাক করে খাইতেছি, তো আমরা অভিযোগ নাই রে। রোজার মাস অন্তত পক্ষে আমরা সরকারের কাছে যত কিছু হোক না, রোজার মাস আমরা গ্যাসটা পাই। তার মতো কুমিল্লা নগরীর 16 নম্বর ওয়ার্ডের সংগ্রাস কলের পুকুরপাড় মহল্লার 6 শতাধিক পরিবার নিয়মিত বিল পরিশোধ করেও বঞ্চিত হচ্ছেন গ্রাহক সেবা থেকে। একই পরিস্থিতি কুমিল্লার শহরতলি থেকে উপজেলা পর্যায়েও। এছাড়া হোটেল, রেস্তোরাঁ থেকে শুরু করে শিল্প কারখানাগুলোতেও একই অবস্থা, ফলে লোকসানে ব্যবসায়ীরা। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আওতাভুক্ত চাঁদপুর, নোয়াখালী সহ কুমিল্লা অঞ্চলে প্রায় 5 লক্ষাধিক গ্রাহক দীর্ঘদিন ধরে অনিয়মিত গ্যাস সরবরাহের অভিযোগে বিক্ষুব্ধ। অন্যদিকে কুমিল্লার সড়ক, মহাসড়কের ফিলিং স্টেশনগুলোতে পরিবহনের জ্বালানি এলপিজির সংকটও চরমে। গ্রাহকদের অভিযোগ, কৃত্রিম সংকট তৈরিতে জড়িত সিন্ডিকেট ব্যবসায়ীরা। এদিকে গ্যাস সংকটের কারণ খুঁজতে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির কুমিল্লার কার্যালয়ে চেষ্টা করা হলেও কর্মকর্তার পাশাপাশি জনসংযোগ বিভাগ সবাই একে অন্যের দিকে দায় চাপান। ব্যবস্থাপনা পরিচালক ক্যামেরার সামনে আসতে অপারগতা জানিয়ে মুঠোফোনে জানান, জ্বালানি মন্ত্রণালয়ের ছোট একটি ভুলের কারণে এলপিজি আমদানি বিঘ্নিত হয়েছে। এই সংকট থেকে উত্তরণে জাতীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ জরুরি, দাবি ব্যবস্থাপনা পরিচালকের। বাংলাদেশে একটা ছোটখাটো ভুলের কারণে এলপিজি আমদানিটা বিঘ্নিত হয়েছে। বাংলাদেশে এলপিজি এই মাসে প্রায় 90,000 মেট্রিক টন কম এসেছে, যে পরিমাণ আসার কথা তার চেয়ে 90,000 মেট্রিক টন কম। তো এটা যদি এমন হতো যে আমাদের সিস্টেমে লিকেজ নাই, আমাদের সিস্টেমে তাপমাত্রা হিটার আছে, আমরা পর্যাপ্ত পরিমাণ গ্যাস দিতে পারতেছি, তাহলে দেখা যেত যে আপনারা যতই নেন তাও চাপ ঠিকই থাকতো। কিন্তু এখন যেহেতু আমাদের কিছু লিকেজ আছে, আমরা হিট দিতে পারতেছি না, এবং আমরা সিস্টেমে আমাদের যা দরকার তার চেয়ে গ্যাস কম আছে, যার জন্য যখন সবাই নেওয়া শুরু করে তখন দেখা গেলো যে কোনো এলাকায় আছে, কোনো এলাকায় নাই, কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না, এইরকম হয়ে যাচ্ছে ব্যাপারটা আর কি। কুমিল্লায় জ্বালানি সংকট এখন শুধু রান্নাঘরের সমস্যা নয়, এটি পরিণত হয়েছে জনদুর্ভোগে। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে এই সংকট আরও ভয়াবহ আকার ধারণ করবে বলে মনে করছেন গ্রাহকরা। মাসুদ আলম, এখন, কুমিল্লা। দর্শক, আবারও নির্বাচনী প্রচারণার খবর। খুলনা 5 আসনে জামায়াত প্রার্থী মিয়া গোলাম পরোয়ার শুরু করেছে নির্বাচনী প্রচারণা। ডুমুরিয়ার ঘুটুদিয়া কর্মী সমর্থকরা ডুমুরিয়া এলাকায় সমাবেশ করছেন। এ নিয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন তরিকুল ইসলাম। তরিকুল, জানাবেন যে প্রচারণা কেমন দেখছেন, প্রার্থীরা কি বলছেন? সানি, নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে প্রার্থীদের প্রচারণা ততই বাড়ছে। আমরা দেখেছি যে গতকালও শুক্রবার ছিল, সেদিনও দেখেছি যে প্রচারণা ভোটারদের দ্বারে দ্বারে ছুটে বেড়াচ্ছেন প্রার্থীরা। আজকে আমরা এসেছি ডুমুরিয়া উপজেলার ষলুয়া বাজার এলাকায়। এখানে জামায়াত ইসলামীর প্রার্থী মিয়া গোলাম পরোয়ারের পক্ষে কর্মী সমর্থকরা এখানে সমাবেশের আয়োজন করেছে এবং এরপরে জনসংযোগ করবেন এই ষলুয়া বাজার একটি জনবহুল এলাকা, এই এলাকাতে এবং পার্শ্ববর্তী পাহাড়পুর, লতা। আজকে সারাদিন এই এলাকাতে তিনি জনসংযোগ চালাবেন বলে আমরা জানতে পেরেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা মহিলা কর্মীরা রয়েছেন, জামাতের পুরুষ কর্মীরা রয়েছেন, তারা কিন্তু এসে এখানে বসছেন। কিছুক্ষণ পরেই প্রার্থী আসবেন এবং এখানে এসে তিনি বক্তব্য রাখবেন এখানকার কর্মী সমর্থকদের উদ্দেশ্যে এবং এখানকার এলাকার মানুষকে তিনি বিভিন্নভাবে এলাকার উন্নয়নে প্রতিশ্রুতি তিনি দিবেন, এই প্রত্যাশা করছেন এখানকার মানুষ। যেহেতু বিগত দিনে তিনি এই এলাকায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং এবারও তিনি সংসদ সদস্য নির্বাচিত হবেন এমন আশাবাদ তাদের কর্মী সমর্থকদের। এবং এখানকার এলাকার নানাবিধ সমস্যা রয়েছে, সেই সমস্যার মধ্যে জলবদ্ধতা অন্যতম একটি সমস্যা। বিশেষ করে এখানকার বিল ডাকাতিয়ার যে জলবদ্ধতা রয়েছে, সেই জলবদ্ধতার প্রভাবে এখানে ফসল বা মাছের চাষ
এখানে কিন্তু সম্ভব হয়ে ওঠে না অনেক সময়, এবং আর্থিকভাবে অনেক ক্ষতির সম্মুখীন হয় স্থানীয় সাধারণ মানুষ। এবং এখানে কর্মসংস্থানের একটি বড় সমস্যা রয়েছে, যুব সমাজকে কর্মসংস্থানমুখী করা এবং সেখানে নতুন নতুন কর্মের সুযোগ সৃষ্টি করা, এইগুলোই এখানকার মানুষ প্রত্যাশা করছেন। এবং সেই সাথে প্রার্থী এবং তার দলের কর্মী সমর্থকরাও একইভাবে তারা প্রতিশ্রুতি দিচ্ছেন এখানকার ভোটারদেরকে। তো আমরা যেটি দেখেছি যে ভোটের যে সময় ঘনিয়ে আসছে, এর মধ্যেই তাদের দলীয় যে এজেন্ডা রয়েছে, দলীয় যে প্রতিশ্রুতি রয়েছে, সব কিছুই কিন্তু তারা এখানে এসে ভোটারদের কাছে তারা ব্যক্ত করছেন। সব মিলিয়ে এই ছিল আমার কাছে খুলনার ডুমুরিয়া উপজেলার সলুয়া বাজার থেকে জামাত প্রার্থী মিয়া গোলাম পরোয়ারের যে পথসভা বা নির্বাচনী সভা এবং পরবর্তীতে গণসংযোগ, তার সর্বশেষ খবর। খুলনা থেকে নির্বাচনী প্রচার প্রচারণার খবর জানাচ্ছিলেন তরিকুল ইসলাম। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের মিনেসোটায় ফেডারেল এজেন্টদের গুলিতে আবারও এক ব্যক্তি নিহতের ঘটনায় রণক্ষেত্র মিনিয়াপলিস শহর। মাত্র 17 দিনের ব্যবধানে এটি ফেডারেল এজেন্টদের হাতে দ্বিতীয় কোনো নাগরিক হত্যার ঘটনা। এ নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মিনেসোটা অঙ্গরাজ্যের প্রশাসনের মধ্যে শুরু হয়েছে নজিরবিহীন বাকযুদ্ধ। উত্তাল রাজপথ নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুটছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হাদ। শনিবার সকালে মিনিয়াপলিসের রাজপথ তখনও বরফে ঢাকা। ঠিক তখনই এক চাঞ্চল্যকর অভিযানে নামে ফেডারেল বর্ডার পেট্রোল এজেন্টরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় এজেন্টদের সাথে তর্কে জড়িয়ে পড়া এক ব্যক্তিকে অন্তত 6 জন মাস্ক পরা এজেন্ট ঘিরে ধরে মারধর করছেন। ধস্তাধস্তির এক পর্যায়ে গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় 37 বছর বয়সী ওই ব্যক্তির। শহরটির পুলিশ ডিপার্টমেন্ট জানিয়েছে নিহত ব্যক্তি একজন আমেরিকান নাগরিক এবং তার কোনো অপরাধমূলক রেকর্ড নেই। তার কাছে অস্ত্র বহনের বৈধ পারমিট ছিল বলেও নিশ্চিত করেছে পুলিশ। This is a 37-year-old white male who is a Minneapolis resident, and we believe he is an American citizen. We have not been told any official reports of what has led up to the shooting, but we have seen the video that is circulating on social media. তবে ফেডারেল সংস্থা ডিএইচএসের দাবি ভিন্ন। তাদের অভিযোগ ওই ব্যক্তি একটি হ্যান্ডগান নিয়ে কর্মকর্তাদের ওপর হামলার চেষ্টা করেছিলেন। এই ঘটনার পরপরই মিনিয়াপলিস জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। হাজার হাজার মানুষ রাস্তায় নেমে ফেডারেল এজেন্টদের শহর ছাড়ার আলটিমেটাম দেয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ছড়া হয় টিয়ার গ্যাস। This is a moment to act like a leader. Put Minneapolis, put America first in this moment. Let's achieve peace. Let's end this operation, and I'm telling you, our city will come back. Safety will be restored. এই ঘটনাকে কেন্দ্র করে এখন উত্তপ্ত আমেরিকার রাজনীতি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় নিহতের বন্দুকের ছবি পোস্ট করে আইনশৃঙ্খলা বাহিনীর এই অ্যাকশনকে বৈধতা দিয়েছেন। একই সাথে মেয়র ও গভর্নরকে বিদ্রোহ উস্কে দেওয়ার অভিযোগে অভিযুক্ত করেছেন তিনি। পাল্টাপাল্টি হুঙ্কার দিয়েছেন মিনেসোটার গভর্নর টিম ওয়ালসও। গভর্নর বলেন এটি স্রেফ হত্যাকাণ্ড। এই ঘটনার তদন্ত ফেডারেল সরকার নয়, বরং রাজ্য সরকার করবে বলেও হোয়াইট হাউসকে কড়া ভাষায় জানিয়ে দিয়েছেন তিনি। এর আগে গত 7 জানুয়ারি রেনি গোটস নামে 37 বছর বয়সী এক নারী একইভাবে আইস এজেন্টদের গুলিতে প্রাণ হারিয়েছেন। 3 সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে এই বয়সী আরেক নাগরিকের এই মৃত্যু শহরবাসীর ক্ষোভকে চরম পর্যায়ে পৌঁছে দিয়েছে। পরিস্থিতি এতটাই বেগতিক যে নিরাপত্তার খাতিরে শহরের এনবিএস বাস্কেটবল ম্যাচ স্থগিত করা হয়েছে। আব্দুল আহাদ, এখন যুক্তরাষ্ট্র। ভয়াবহ শীতকালীন ঝড় ও তীব্র তুষারপাতের কবলে যুক্তরাষ্ট্র। বৈরী আবহাওয়ার কারণে বাতিল করা হয়েছে 13,000-এর বেশি ফ্লাইট। অন্তত 18টি অঙ্গরাজ্যে জারি হয়েছে জরুরি অবস্থা। মার্কিন আবহাওয়া দপ্তরের তথ্য বলছে শনিবার আঘাত হানা এই নজিরবিহীন ঝড়ে ক্ষতিগ্রস্ত হতে পারেন 18 কোটির বেশি মানুষ, যা যুক্তরাষ্ট্রের জনসংখ্যার অর্ধেকেরও বেশি। টেক্সাস ও লুইজিয়ানা অঙ্গরাজ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় আছে 1 লাখের বেশি গ্রাহক। আরও জানা গেছে দক্ষিণাঞ্চলের পাহাড়ি এলাকা থেকে ঝড়টি বর্তমানে পূর্ব দিকে অর্থাৎ নিউ ইংল্যান্ডের দিকে অগ্রসর হচ্ছে।
দক্ষিণের প্রায় ১৩ মাইল এলাকা ছেয়ে গেছে ঘন তুষারে। আগেভাগে বিভিন্ন অঙ্গরাজ্যে জরুরি সরঞ্জাম, জনবল এবং অনুসন্ধান ও উদ্ধারকারী দল মোতায়েন করেছে ফেডারেল এমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি। জরুরি প্রয়োজন ছাড়া বাসিন্দাদের বাইরে বের না হওয়ারও পরামর্শ দিচ্ছে স্থানীয় প্রশাসন। এদিকে তীব্র শৈত্যপ্রবাহের কবলে পড়েছে কানাডা। বিলম্বিত ও বাতিল হয়েছে বেশ কিছু ফ্লাইট। শনিবার টরন্টো ও অটোয়ায় তাপমাত্রা ছিল যথাক্রমে -30 ও -40 ডিগ্রি সেলসিয়াস। চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি করলে কানাডার পণ্যে 100% আমদানি শুল্ক রোপের হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। শনিবার ট্রুথ সোশ্যালের এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন কানাডাকে ব্যবহার করে যুক্তরাষ্ট্রের বাজারে চীনা পণ্য ঠকাতে চায় বেইজিং, কিন্তু কানাডাকে পুরোপুরি নিয়ন্ত্রণের সক্ষমতা আছে চীনের, যা মার্ক কার্নি বুঝতে পারছেন না। তবে এখানে বেইজিং অটোয়া কোনো বাণিজ্য চুক্তির ইঙ্গিত দিয়েছেন তা ট্রাম্প স্পষ্ট নয়। গেল সপ্তাহে চীনের সঙ্গে কৌশলগত সম্পর্ক উন্নয়নের বার্তা দেন কানাডীয় প্রধানমন্ত্রী মার্ক কার্নি। বলেন প্রয়োজনে চীনা পণ্যের শুল্ক কমাতে প্রস্তুত আছে কানাডা, যদিও তখন অটোয়ার এই সিদ্ধান্তের প্রশংসা করেছিল ট্রাম্প। আবারও দেশের খবর। শেষবারের মতো যশোরের কারা ফটকের মৃত স্ত্রী সন্তানের মুখ দেখে কান্নায় ভেঙে পড়েন কারাবন্দী ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দাম। গত রাতে যশোর কেন্দ্রীয় কারাগারের সামনে মৃত স্ত্রী সন্তানের মরদেহ নেওয়া হলে শেষবারের মতো তাদের দেখার সুযোগ করে দেয় কারা কর্তৃপক্ষ। স্বজনরা জানান, গেল শুক্রবার সদর উপজেলায় সাবেক ডাঙ্গা গ্রাম থেকে গৃহবধূ কানিজ সুবর্ণার ঝুলন্ত মরদেহ তার ৯ মাস বয়সী ছেলে সেজাদ হাসানের নিথর দেহ উদ্ধার করে পুলিশ। কানিজ সুবর্ণা বাগেরহাট সদর উপজেলায় ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী। পরে কারাবন্দী ছাত্রলীগ নেতা সাদ্দামকে স্ত্রী সন্তানকে দেখানোর জন্য মরদেহ নেওয়া হয় যশোর কেন্দ্রীয় কারাগারে। এ সময় কারা ফটকে নেওয়া হয় সাদ্দামকে। শেষবারের মতো স্ত্রী সন্তানকে দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি। তো তাকে গোপালগঞ্জ থেকে আটক করা হয়। আটক করার পরে তার অনেক মামলার জামিন হয়েছে। তো জামিন হওয়ার পরে যখন আমরা আসছি তাকে নিয়ে যাওয়ার জন্য, তো নতুন মামলায় ঢুকিয়ে দিয়ে তাকে আবার অ্যারেস্ট দেখানো হয়েছে। কোনোভাবেই 11 মাস তাকে ছাড়া হয়নি। পরিবার থেকে চাইছিলাম যে তাকে প্যারোলে মুক্তি দিয়ে অ্যাটলিস্ট তাকে জানাজায় অংশগ্রহণ করে সে তার বউ বাচ্চাকে দেখুক। এবং তার সবচেয়ে বড় আক্ষেপ ছিল সে গত 11 মাস আগে অ্যারেস্ট হয়েছিল এবং যখন সে অ্যারেস্ট হয়েছিল তার 2 মাস পরে তার বাচ্চা হয়েছে। এবার খেলার প্রসঙ্গ। বাংলাদেশের পরিবর্তে টি-20 বিশ্বকাপে খেলবে স্কটল্যান্ড, যে সিদ্ধান্ত মেনে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এদিকে শনিবার জরুরি বোর্ড সভায় নানা এজেন্ডার পাশাপাশি সাকিব আল হাসানের দেশের জার্সিতে খেলার প্রসঙ্গ হয়েছে ফলপ্রসূ আলোচনা। বিসিবি জানিয়েছে সাকিবকে রাখা হতে পারে কেন্দ্রীয় চুক্তিতেও। রেজাউল করিমের প্রতিবেদনে বিস্তারিত। বিশ্বকাপ খেলতে যাওয়া হচ্ছে না বাংলাদেশের। টাইগারদের জায়গায় স্কটল্যান্ড খেলবে এবারে টি-20 বিশ্বকাপে। সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে এই খবর জানিয়েছে আইসিসি। এমন অবস্থায় শনিবার দুপুরে জরুরি বৈঠকে বসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দীর্ঘ 8 ঘন্টার বৈঠক শেষে আলোচনার বিষয়বস্তু তুলে ধরতে বোর্ড কর্তারা আসেন ব্রিফিংয়ে। জানান, আইসিসির এমন সিদ্ধান্ত মেনে নিয়েছে বিসিবি। যদি বেসড অন সাকিব আল হাসানের অ্যাভেইলেবিলিটি, ফিটনেস এবং অ্যাক্সেসিবিলিটি প্লাস হচ্ছে যেখানে খেলা হবে ভেন্যুতে ওখানে যদি প্রেজেন্ট থাকার মতো ক্যাপাসিটি থাকে, অবশ্যই বোর্ড বা সিলেকশন প্যানেল সাকিব আল হাসানকে পরবর্তীতে সিলেকশনের জন্য বিবেচনা করবে। বোর্ড মিটিংয়ে সাকিব আল হাসানকে নিয়ে হয়েছে আলোচনা। ফিটনেস ঠিক থাকলে হোম ও অ্যাওয়ে সিরিজে খেলতে পারবেন সাকিব। তবে প্রশ্ন উঠেছে, হঠাৎ কেন আলোচনায় সাকিব আল হাসান? বিশ্বকাপ খেলতে যেতে না পারাকে ধামাচাপা দেওয়ার চেষ্টায় কি বিসিবি? এমন প্রশ্নের সদুত্তর দিতে পারেননি বোর্ড কর্তারা। সাকিব আল হাসান যদি খেলে, আমাদের বোর্ড ফিটনেস বা সিলেক্ট যে সমস্ত আনুষঙ্গিক ব্যাপারগুলো থাকে সেগুলো সাকিব কতটুকু ফিট বা তার ট্রেনিং বা তার স্কিল বা সিলেকশন কমিটিতে আসবে কিনা একটা ইস্যু। আর আমরা গভর্নমেন্টকে অলরেডি আমাদের প্রেসিডেন্টকে বলা হয়েছে এই বিষয়টা সরকারের সাথে যোগাযোগ করার ব্যাপারে। তার ব্যক্তিগত যে ইস্যুগুলো আছে তার নিজস্ব, সেগুলো যদি সরকার অ্যালাউ করে বা সরকার কিভাবে ফেস করবে সেটা সরকারের বিষয়। টি-20 বিশ্বকাপ না খেলতে পারায় ক্রিকেটের কতটা লাভ কিংবা ক্ষতি হলো সেটা আপাতত হিসাব করা হচ্ছে না। তবে দেশের স্বার্থে এবং সরকারের সিদ্ধান্তেই মেনে নিতে হয়েছে বিসিবিকে। বিশ্বকাপে ভারতে খেলা আমাদের জন্য সেফ না। রেজাউল করিম, এখন, ঢাকা। শেষ করছি এখন বাজার, তবে তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার।
চট্টগ্রামে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সকালে প্লো গ্রাউন্ডে নির্বাচনী জনসভা সমাবেশের স্থলে আসতে শুরু করেছেন দলের নেতা কর্মীরা। প্রতিবেশী দেশের খবরদারি চায় না জামায়াত। উত্তরবঙ্গের 4 জেলায় সমাবেশে দলের আমির, জোটে লেবার পার্টি যোগ দেয় 11 দলীয় ঐক্য। জলাতঙ্ক ভ্যাকসিনের সংকট দেশ জুড়ে, সপ্তাহখানেকের মধ্যেই শেষ হবে মজুত। দ্রুত ব্যবস্থা না নিলে রোগ ছড়িয়ে পড়ার শঙ্কা। গ্যাস সংকটে চরম ভোগান্তিতে কুমিল্লা সহ 3 জেলার 5 লাখের বেশি গ্রাহক। নিরুত্তর বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। এবং পরবর্তী সিরিজে জাতীয় দলে খেলার বিবেচনায় থাকবেন সাকিব আল হাসান, জানালো বিসিবি। বাংলাদেশের বদলে বিশ্বকাপের সুযোগ পেল স্কটল্যান্ড। এ ছিল এখন বাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।